প্রেগনেন্সির পর মায়েদের মানসিকতার পরিবর্তন হয় শুনেছিলাম। পোস্টমর্টম ডিপ্রেশন, এই কথাগুলো কাল্পনিক লাগতো। অনেকটা ঢং মনে হতো। মুড সুইং, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, কান্না করা, বিরক্ত হওয়া, মন খারাপ হওয়া, এই বিষয়গুলো আমার কাছে বাড়াবাড়ি লাগতো। মা হয়েছে, এটা তো আনন্দের বিষয়। একটা ছোট্ট পুতুল কোলে খেলবে, এটাই তো সর্বোচ্চ প্রাপ্তি। কিন্তু কৃপা জন্মানোর পরের 3টে মাস আমার কাছে খুব বিভীষিকাময় ছিল। মা হওয়ার এই যাত্রাটা আমার জন্য সহজ ছিল না। আমার বয়স তখন 20-এর দুয়ারে। উপর থেকে সিজারের পেশেন্ট। আমার সেলাইতে একবার না মোট দুবার ইনফেকশন হয়েছিল। সে সেলাই শুকাতে 1 মাস সময় লেগেছিল। তখন চিকিৎসা এত উন্নত ছিল না, ফলে ইনফেকশন হওয়া খুব সাধারণ বিষয়। পেট ব্যথায় টনটন করতো, পুজ বের হতো, জ্বর আসতো মাঝে মাঝে। আমি হাউমাউ করে কাঁদতাম। উপর থেকে আমার মেয়ে কৃপা এক বিন্দু আমাকে ছাড়তো না। সারাদিন চিৎকার করতো, কাঁদতো। ওকে দুধ খাওয়ালেও কাঁদতো, না খাওয়ালেও কাঁদতো, হাগু করলেও কাঁদতো, না করলেও। এখন হলে ডাক্তারেরা কলিপ ভেবে আখ্যা দিতেন। তখন ডাক্তার কোনো ওষুধ খুঁজে পেলেন না, বললেন অপরিপক্ক বাচ্চা, দুনিয়াতে অ্যাডজাস্ট করতে সময় লাগছে। ওকে আমি কারোর কোলে তাকে দিতে পারতাম না, নিজের ফুপু তাদের কোলেও না। এমনও দিন গেছে আমি ঘুমাইনি সারা রাত। কৃপা আমার বুকের উপর ব্যাঙাচির মতো পড়ে আছে, আর আমি সারা রাত সজাগ। ঘাড় ধরে আসতো, মাজা কটকট করতো। সাহেব আমাকে সাহায্য করতেন। অফিস থেকে ফেরার পর আমাকে একটু মুক্তি দিতেন, কিন্তু তাকে সকালে অফিসে যেতে হতো, তাই রাতে তাকে সজাগ রাখতে পারতাম না। খুব মায়া লাগতো। মানুষটা মাঝে মাঝে জোর করে আমাকে ধমকে ঘুমাতে পাঠাতো। আমি একটু পর উঠে যেতাম কৃপার কান্নায়, কারণ সাহেবের ক্লান্তি ভরা চোখ মুখে ভেঙে আসতো। মাঝে মাঝে অসহ্য লাগতো আমার। যখন কোনোভাবে কৃপার কান্না থামাতে পারতাম না, তখন মাথায় বিশ্রী বিশ্রী চিন্তা আসতো। একবার কৃপার কী হয়েছে জানি না, শুধু কাঁদছিল। একটু পরপর খাচ্ছিল আর বাথরুম করছিল, তারপর আবার কাঁদছিল। মাঝে মাঝে নাকে মুখে দুধ উঠাচ্ছিল। তখন ডাইপার এত কমন ছিল না, আমরা কাঁথা ব্যবহার করতাম। ফলে কাঁথা ভিজিয়ে ডিবি হলো, দুবালতি জমলো। শাশুড়ি মার কড়া বাক্য, বাচ্চার কাপড় কাচের মেয়েকে দিয়ে ধোয়াবা না, নিজে ধোয়া কিন্তু বউ। সেই কাঁথার ডিবি দেখে আমার কান্না চলে এলো। পেট ব্যথার মধ্যে কতগুলো কাঁথা ধুতে হবে। সারা রাত নির্ঘুম, আমার শরীর ক্লান্ত। সাহেব উঠে পড়েছেন। তিনি একবার মেয়েকে নিয়ে হাঁটেন, আমি একবার হাঁটি। একটা সময় আমার দুধও পাচ্ছিল না মেয়ে, ফলে কি কান্না। মনে মনে হচ্ছিল তো ওকে আছাড় দেই, এত কান্না করে কেন, থামে না কেন। কিন্তু পর মুহূর্তে কথাটা ভাবতে আমার বুক কেঁপে উঠল। আমি ধপ করে বসে পড়লাম বিছানায়। আস্তাক ফিরুল্লাহ পড়লাম দ্রুত। সাহেবের কাছ থেকে কৃপাকে বুকে জড়িয়ে নিলাম। কি বাজে চিন্তা। সেদিন মেয়ে ঘুমিয়েছিল সকাল 10টায়। পরদিন সাহেব অফিস কামে দিয়েছিলেন। মেয়েকে যে ডাক্তার দেখানো হয়নি এমন না, ডাক্তার, কবিরাজ, হুজুর, হোমিওপ্যাথি সব দেখানো হয়েছে, কিন্তু লাভ হয়নি। মেয়ের এই কান্না 3 মাস পর্যন্ত চলমান ছিল। এই 3টা মাস আমার ওজন কমে গিয়েছিল অনেক। দুবার ইউরিন ইনফেকশনও হয়েছিল। ডাক্তার আমার সাহেবকে ধমক দিয়ে বলেছিলেন, খাওয়ান খাওয়ান না নাকি, ওজন কমছে কেন, এমন হলে তো আবার রক্ত দেওয়া লাগবে। সাহেব আমার দিকে চিন্তিত চোখে তাকালেন। আমি মাথা নত করে ফেললাম। তিনি বাসায় এসে জরিনাকে গুরুতর দায়িত্ব দিলেন, আমাকে যেন সে মুখে তুলে খাইয়ে দেয়। জরিনা রসিয়ে রসিয়ে বলল, খাইসটা বেটার পীড়িত আছে। 3 মাস পর আমার মেয়ের কান্নার স্রোত কমলো, কিন্তু তার রং ঢং কি শেষ আছে? নতুন ধরনের আহ্লাদ সে করতো। দাদির কোলে দিলে মাথাটা উল্টে, নাক ফুলিয়ে নিচের ঠোঁট উল্টে উ উ করতো। মাঝে মাঝে বিছানায় শুয়ে দিলে পায়ে ঠেকনা দিয়ে মাজা তুলে ফেলতো, যেন আমি কোলে নেই। আমার সাথে তার আহ্লাদ ছিল ভিন্ন রকম। আমি আমু বলতেই সে জিভা বের করে হাসতো আর উ আ করতো। সাহেবকে দেখে সে হাসতো না, হাসি শুধু আমার জন্য যেন বরাদ্দ। তার হাসি দেখলে আমার সব কষ্ট পানি হয়ে যেত। আমার মনে আছে, একবার আমি রান্না করেছিলাম। মা বেতের মোড়ায় কৃপাকে করে নিয়ে আছে। কৃপা আমার দিকে তাকিয়ে ঠোঁটটা উল্টে আছে, যেন আমি তাকে এসে কোলে নিই। মাঝে মাঝে আমি তার সাথে কথা বলতাম। সে হুঁ হুঁ করে সাড়া দিত। তার কথা, তার মা কোথাও যাবে না, তার সামনে পুতুলের মতো বসে থাকবে। আমি তাকে মেকি বকা দিতে বললাম, এই ভদ্র মহিলা, আমি কি তোর পার্সোনাল মানুষ? খেতে দিবি না, ঘুমোতে দিবি না, বাথরুমেও যেতে দিবি না। বলি, তুই তো যেখানে সেখানে কল ছেড়ে দিস, আমি কি সেটা পারি? আমাকে বাথরুমে যেতে হবে না? আমার কথা কৃপা জিভটা বের করে এত সুন্দর করে হাসতো যে বকা দিতেই আমি বলে যেতাম। আমি সেই সুযোগে বলতাম, তুই হলি মায়ের মতো, আমি যা পারিনি তুই তা করবি। তোর বাপকে দেখলে নিজের ট্রানজিস্টর ছেড়ে দিবি, আর বাপ করে নিলে হেগে দিবি, পারলে মুখে বমি করে দিবি। এমনভাবে হাসবি যেন মনে হয় তুই কৃপা করেছিস।
পারবি না আম্মু? আমার সব শোধ তুই তুলবি। আমার মেয়ে কী বুঝতো জানি না, সে মাথাটা টুংটুং করে নারী বিছানাতেই হাত পা ছুঁড়ে দাপাদাপি করতো আর জিভ বেক করে বোকার মতো হাসতো। এই হাসিটা আমার সব ক্লান্তি ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ধীরে ধীরে কৃপা বড় হতে লাগলো। দেখতে দেখতে 6 মাসে পা রাখলো সে। আমার দিন শুরু হলো কৃপার কান্নায় আর শেষ হতো ওকে ঘুম পাড়িয়ে। মেয়ে রাতে আমাকে ঘুমাতে দেওয়া শুরু করলো। সাহেবও একটু শান্তিতে ঘুমাতেন। একদিন তিনি শুধালেন, কলেজ টলেজ কি যাওয়া হবে না? পড়াশোনা চাঙ্গে? আর কলেজ যেয়ে কী হবে? আপনার মেয়ে সামলাবে কে? মেয়েকে নিয়ে গেলেই হয়। মেয়েকে নিয়ে ক্লাস করব? ইম্পর্ট্যান্টগুলো করা হোক, পরীক্ষাগুলো দেওয়া হোক। না, মন্দ বলেননি তিনি। কৃপা তখন বাহিরে খাওয়া দাওয়া শুরু করেছে, সুতরাং একটু খিচুড়ি নিয়ে গেলেই হবে। কিন্তু মেয়ে সামলে, ঘর সামলে ক্লাস, এই লোকটা আমার একটুখানি শান্তি পছন্দ করেন না। আমি এসে সাহেবের পাশে বসলাম। তার কাঁধে মাথা দিয়ে আফসোসের স্বরে বললাম, আমার শান্তি আপনার সহ্য হয় না তাই না? সাহেব আমার দিকে চোখ কুঁচকে তাকিয়ে বললেন, আমি কি তোমার শাশুড়ি? তার থেকে খারাপ। মানুষের শাশুড়ি ননদ জ্বালায়, আর আমার বর জ্বালায়। সাথে সাথে গালে কামড় দিলেন তিনি। গাল জ্বালিয়ে বললেন, পেয়ারার মাথার পোকা আবার নৃত্য করা শুরু করেছে। পরিষ্কার প্রয়োজন। হুম, কৃপা প্রয়োজন বলে আমি তার গলা জড়িয়ে ধরলাম। একটু আহ্লাদ করব অমনি আমার ঘুমন্ত মেয়ে উঠে গেল আর ঘর ফাটিয়ে কান্না লাগলো। আমি বললাম, আপনাদের বাপ মেয়েকে আমি প্যাকেট করে হিমালয় পাঠিয়ে দিব। সাহেব বাঁকা হাসলেন যেন। তারপর নিজে উঠে মেয়েকে কোলে নিলেন। আমি মনে মনে ছক কষলাম আমার নতুন রুটিনের। আমার সংসার মৃদু গতিতে হেলে দুলে চলছিল। আমার সাহেব, আমার কৃপা, আমার শাশুড়ি আর আমি। এই চারজনের ছোট্ট সংসার। কৃপা বসতে শিখেছে, নিচে নিজে না। তার তবে বসিয়ে দিলে বসে থাকে। মাঝে মাঝে টুপুস করে পড়ে যায়। যখন শ্রাবণ মাস চলে, ঘন ঘন মেঘের গর্জনে পৃথিবী কাঁপছে। রাত 9টা বেজে 7। সাহেবের অপেক্ষায় আমি বারবার দরজা দেখছি। তিনি এত দেরি করেন না। আমার বুকে কামড় পড়ল। অবশেষে যখন কলিং বেল বাজলো, আমি ছুটে গিয়ে দরজা খুললাম। দরজার ওপারে সাহেব কাক ভেজা হয়ে আছেন। আমি তাকে দ্রুত গামছা এগিয়ে বললাম, এত দেরি কেন? আপনি তো এত দেরি করেন না। সাহেব মাথা মুছতে মুছতে বললেন, আমার ইউনিভার্সিটির বন্ধুদের সাথে দেখা হলো, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও হ্যাঁ, আগামীকাল রিইউনিয়ন, সকালে যাব। এই যে কার্ড, তুমি আর পার্ট 2 রেডি হয়ে থেকো। আমি কার্ড হাতে নিলাম। ওখানে লেখা 1925 ব্যাচের পূর্ণমিলন। এই প্রথম সাহেবের বন্ধুদের সাথে আমার দেখা হবে। সাহেব আত্মকেন্দ্রিক মানুষ, তার যে বন্ধু আছে সেটাই আমি জানতাম না। মনে মনে আনন্দ লাগলো। সাহেব সবার সাথে আমার পরিচয় করিয়ে দিবেন, এই বিষয়টা আমার আনন্দের মূল কারণ। পরদিন আমি সুন্দর একটা শাড়ি পরে তৈরি হলাম। আমার কৃপাকে পুতুলের মতো সাজালাম। আমার মেয়েকে গোল গোল চোখগুলো খুব মায়া করা, তাই তাকে সব কিছুতে মাশাল্লাহ লাগে। সাহেব এসে আমাকে নিয়ে গেলেন এক রেস্তোরাঁয়। যতটা আনন্দের সাথে আমি গিয়েছিলাম, আনন্দটা টেকসই হলো না। তারই এক বন্ধু বলে উঠলেন, যা বেটা, তুই এত কচি মেয়ে বিয়ে করবি ভাবিনি। আমরা তো আশাই করেছিলাম তুই রূপসাকে বিয়ে করবি। লায়লা মজনু জুটি এভাবে বিচ্ছেদ লেখা ছিল, আফসোস। সাহেবের বন্ধুর এমন উক্তিটা শুনতেই আমার মস্তিষ্কগুলো কেমন অসাড় হয়ে গেল। আমি সাথে সাথে তাকালাম সাহেবের দিকে। সাহেবের মুখে কোনো ভাবান্তর লক্ষ্য হলো না। অবশ্য আমার সাহেব চিরকালটাই হুতুম বাজার মতো। তার মুখ দেখলে বোঝার উপায় নেই সে কি দুঃখী নাকি সুখী। ব্রুকুচকে ধারালো দৃষ্টিতে তাকানোই তার স্বভাব। এবারও তাই হলো, শুধু দৃষ্টিটা একটু বেশি তীক্ষ্ণ হলো। তার বন্ধুরা সস্তা রসিকতার বিরক্তিটাও প্রকাশ পেল। খুব গম্ভীর স্বরে বলল, বয়স হচ্ছে, এখনও বুদ্ধি হয়নি। মুখ খুলে গন্ধ ছড়াতে হবে। তুমি মামা প্রেম করবা আর আমরা সেটা বলতেও পারবো না? সাহেব কখনো প্রেম করতেন? এই কথাটা আমার হজম হচ্ছিল না। আমি ফের সাহেবের দিকে তাকালাম। এই কাঠখোট্টা খচ্চর হুতুম প্রেম করত? কি করে করত? যে মানুষ চরণ আবেদনময় মুহূর্তের যন্ত্রণা যত সব বলতে পারে, সে কিনা পার্কে বা পুকুরের পাড়ে প্রেমিকা নিয়ে ঘুরত, বাদাম খেত, চিঠি লিখত। কি লিখত? কৃপা করিয়ে আমার প্রেম নিবেদন গ্রহণ করিলে উপকার হয়, নাকি লিখত, ওই মসৃণ চুলগুলো খোপায় যেন না বাঁধা থাকে, এমন করে শাকচুনির মতো খুলে রাখায় হেতু আমি দেখি না, আমার ভালো লাগে না, কৃপা করে চুল বাঁধিয়া রাখিতে ভালো হয়। আমার মাথায় সাহেবের চিঠিগুলো হুতুম মার্কায় মনে হচ্ছিল। কারণ আহ্লাদ এই পুরুষের দ্বারা হতে পারে সেটা আমার বিশ্বাস হচ্ছে না। নাকি আহ্লাদ সে করতো? প্রেমে ভীষণভাবে পরাজিত হয়ে তিনি এমন কংক্রিট হয়ে গেছেন? বন্ধুত্ব বললেই লাইলি মজনুর প্রেম। আমার মাথায় আরও কল্পনা এলো। শাবানা রাজ্জাকের মতো গাছের ফাঁকে দৌড়াদৌড়ির দৃশ্য। সাহেবের প্রেমমগ্ন হয়ে
প্রেমিকার বাসার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সিগারেট পুরানো দৃশ্য, আরও অনেক দৃশ্য মাথায় আসছিল। অমনি পাশ থেকে গমগমে শহরে কানে এলো যে উত্তম সুচিত্রা সিনেমা চলছে, তা যেন এখানে বন্ধ করা হয়। আমি কঠিন নয়নে তার দিকে তাকালাম। আমার বইয়ে গেছে তাকে উত্তম আর রূপসা নামক নারীকে সুচিত্রা বাবার। সে উত্তম কুমার না হাতি? আমার চোখের ভাষা সাহেব হয়তো পড়তে পারলেন। যশোদর একটা শব্দ করলেন, সাথে সাথে বন্ধুদের হাসি তামাশা বন্ধ করতে ভীষণ কড়া স্বরে বললেন, বুলবুল থেমে যা, বউ বাচ্চা আছে, মার খাস না। ও বাবা, খেপেছিস কেন? আমি কি মিথ্যা বলছি? রূপসাকে তোর পছন্দ ছিল না? রূপসা তোর প্রতি পাগল ছিল। রূপসা যে তোকে লালার থেকেও বেশি ভালোবাসতো তা পুরো ভার্সিটির ক্যাম্পাস জানতো। কজনের ভাগ্য হয় ধনী বংশীয় মেয়ের হাতে রান্না খাওয়ার? আমরা শুধু বন্ধু ছিলাম। বন্ধু তো আমরাও ছিলাম। কই আমাদের জন্য রূপসা উতলা ছিল না? সাহেবের আর দাঁড়াতে ইচ্ছে করলো না। সে তার বন্ধুকে, থাক তুই নিজের কল্পনা নিয়ে, বলেই আমার হাত ধরে অন্য টেবিলে চলে এলেন। আমার দম বন্ধ লাগছিল। যদিও ঘটনা 10 বছর পুরানো, আমি ওই সময় 10 বছরের খুকি ছিলাম। সুতরাং সাহেবের জীবনে আমার উপস্থিতি বেমানান। তবুও নিজের মানুষকে অন্যের সাথে ভাগ করার ব্যাপারটা আমার বুকে ছেঁড়াঘাত করছিল। অস্বস্তিতে আমার বুক ছেয়ে গেছে। এত সুন্দর একটা সন্ধ্যা এমন না হলেও পারত। কৃপাটা একটু কান্না করছে না, নয়তো বাড়ি যাওয়ার বাহানা করতাম। তবে এর থেকেও বেশি অনুভূতি বেড়াজালে আটকালাম যখন রূপসা নামক মানুষটার সাথে আমার দেখা হলো। অনুষ্ঠানে রূপসাও এসেছিল। আমি মনোমুগ্ধের মতো তাকিয়ে রইলাম তার দিকে। এত সুন্দর নারী হয়? লম্বা চিপচিপে করণ, চুল মাজা অবধি, অবাধ্য চুলগুলোকে খোঁপায় বাঁধেনি। দামি একটা জামদানি শাড়ি পরেছিল, মিষ্টি গোলাপি রঙে মিশে ছিল তার দেহ। কে বলবে এই নারীর বয়স তখন 34? তার মুখশ্রীতে একেবারে বয়সের ছাপ নেই। তার সৌন্দর্য যেন শুধু কামুক, আমি তা বলবো না। চেহারাতে এক অদ্ভুত মায়া লাবণ্যের সাথে আভিজাত্য ছিল। একেবারে সুচিত্রা সেন। এই নারী 10 বছর পূর্বে কতটা সুন্দরী ছিল আমি কল্পনা করতে পারলাম না। শুধু শূন্য দাঁড়িয়ে সেই নারীকে দেখছিলাম। তার সাথে কেউ আসেনি, তিনি একাই এসেছেন। সাহেবের ক্লাসের সবাই যে তাকে কোনো না কোনো সময় হৃদয় দিয়েছিল সেটা টের পেলাম সবার আগ্রহ ঘেরা সন্তোষে। আহা, কি গদগদ ভাব! নারীটি আসতে সবার মধ্যমণি হলেন। শুধু সাহেবই তার টেবিলে বসে স্যুপ খাচ্ছিলেন। তার আগ্রহ নেই এসবে। আমি হাঁ করে ওই নারীর দিকে তাকিয়ে থাকতে থাকতে স্যুপ ঠান্ডা করে ফেললাম। সাহেব সেটা লক্ষ্য করতে আমার উদ্দেশ্যে বললেন, সিনেমার 16 কলা পূর্ণ হলো, যন্ত্রণা যত সব। আমি ঠেস দিয়ে বললাম, ইনি আপনার প্রেমিকা? সাহেব আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বললেন, মাথা বুদ্ধি পোকা খালি, বুদ্ধি কম থাকে। আমি মনে মনে বললাম, বাসায় যে টের পাবেন বুদ্ধি কই থাকে। আমার অস্বস্তিতে স্যুপ খাওয়া হলো না, গলায় আটকে যাচ্ছিল। সন্ধ্যাটা একেবারে তিক্ত লাগছে। এই হাসি তামাশা আমার মনের শান্তি একেবারে গিলে ফেলেছে। অসহ্য যন্ত্রণায় আমি যখন অস্থির, ঠিক তখন আমার সন্ধ্যাটা সর্বোচ্চ রকম নষ্ট করে দিয়ে রূপসা নামক ভদ্রমহিলা আমাদের টেবিলে এগিয়ে এলেন। খুব মিষ্টি তার গলার স্বর। মুয়াবিন যে, কেমন আছেন? সাহেব তার স্যুপ খাওয়া অক্ষত রেখে নিতান্ত ভাবলেশীন স্বরে বললেন, ভালো। রূপসা একটু থামলেন, কিছুক্ষণ সাহেবের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, খাবার সময় সালাম দিতে হয় না, তাই দিলাম না। আমি রূপসা হক। তুমি নিশ্চয়ই মোয়ামেনের স্ত্রী। নাম কি তোমার? সরি তুমি করে বললাম, মনে হলো তুমি অনেক ছোট। আমি কারণ সরকার, আর এই আমাদের মেয়ে মুশফিকা বিনতে মোয়ামিন। আমি আমার ঠোঁটে জোরপূর্বক হাসি আঁকলাম। সেই হাসিটা যে মেকি তা কি রূপসা হক বুঝলেন? হয়তো না। সুন্দরী মেয়েরা বোকা হয়। তিনি তার প্রমাণ দিয়ে আমাদের টেবিলে বসলেন। সাহেবকে শুধালেন, তুমি কি এখনও ফ্যামিলি ম্যান নাকি নিজের কথা ভাবো? সাহেব খাওয়া থামালেন, শান্ত চোখে তাকালেন রূপসা হকের দিকে। তারপর বাঁকা হেসে বললেন, আমার ফ্যামিলির কথা ভাবাই নিজের কথা ভাবা। আমি তো নিজেকে আলাদা করতে পারি না। আমি কি আর করার এমনই। তার কথা যে ব্যঞ্জনা ছিল তা আমি না ধরলেও রূপসা হক ঠিক বুঝলেন। খুব শান্ত চোখে তাকিয়ে রইলেন সাহেবের দিকে। তারপর চোখ সরিয়ে আমার মেয়ের দিকে তাকালেন। আমার মেয়ে কার্বন কপি আমার সাহেবের। বিষয়টা তিনিও লক্ষ্য করলেন, মিষ্টি করে বললেন, তোমাদের বাবুটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তুমি কি পড়াশোনা করো নাকি সংসারের পাটাতনে পিষেছ? রূপসা হক কি আমাকে তাচ্ছিল্য করলেন? আমার তার কথার বলার ঢং ভালো লাগলো না। আমি খুব শান্ত স্বরে বললাম, সবই করছি। আমার সংসারটা মাশাআল্লাহ খুব সুন্দর, খুব আদুরে, তাই পিসার প্রশ্ন আসে না। রূপসা হক হাসলেন। এনারে হাসিও খুব ভয়ঙ্কর। সাহেব ঘড়ির দিকটা একবার দেখলেন, আমাকে বললেন, চলো রাত হয়ে গেছে।
রাত হয়নি, সন্ধ্যা মাত্র ফুরিয়েছে, কিন্তু সাহেব আর থাকলেন না। সবাই অনেকবার থেকে যাওয়ার কথা বললেও তিনি বললেন, মা বাড়িতে একা, আমাদের ফিরতে হবে। সাহেবের এমন হুট করে মত পরিবর্তনের কারণ না বুঝলেও আমার জন্য ভালোই হলো। আমি ওই অনুষ্ঠানে আর থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল পালাতে পারলেই বাঁচি। সারাটা রাস্তা আমার মন মেজাজ খারাপ ছিল, কোনোভাবে এই রূপসা নামক রমণীকে মাথা থেকে সরাতে পারছিলাম না। কিভাবে সরাবো? বারবার একটা উদ্ভট চিন্তা আসছিল। এই রূপসার সাথে কি সত্যি প্রেম ছিল সাহেবের? মেয়েটা কি তাকে প্রতারণা করেছে? সাহেব তাকে ভালোবাসতো, যদি তাদের প্রেম থেকেও থাকে তবে তাদের বিচ্ছেদের সময়কাল 10 বছর। 10 বছরের অনুভূতি সহ মানুষটাই উবে যায় মন থেকে। তবুও আমার অন্তঃস্থল ছিল অস্থির। হয়তো মানুষটা আমাকে ভালোবাসে না বলেই আমার মনের অবস্থা এমন। এমনটা মনে হবার কারণও সাহেব। আমার মাঝে মাঝে মনে হয় আমি সাহেবের বাকি দায়িত্বের একখানা দায়িত্ব। কখনো মুখ ফুটে লোকটা বলে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। মাঝে মাঝে মুখে বলার প্রয়োজন হয়, অন্তত মনের শান্তির জন্য মুখে বলার প্রয়োজন হয়। বাড়ি ফেরার পর আমি সাহেবের সাথে একবারও কথা বললাম না। সাহেব আমার অভিমান ক্ষোভ টের পেলেও গা করলেন না। খুব স্বাভাবিক তার কর্মকাণ্ড। এসে শার্ট খুললেন, ফ্যানের নিচে নিজের নগ্ন শরীরটা রাখলেন বহুক্ষণ। তারপর আমাকে হুকুম করলেন, 1 কাপ চা পেলে ভালো হতো। এখন কি ফেরার কৃপা হবে? আমি তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে। তিনি আমার দৃষ্টির ধারে কিঞ্চিত বিস্মিত হলেন, একেবারে অবুঝ শিশুর মতো শুধালেন, কি? আমার মাথা। বলে কোল থেকে কৃপাকে বিছানায় রাখলাম। সে হাত পা ছুঁড়ে খেলতে লাগলো। একটু পরপর ভু ভু করতে লাগলো। কৃপা এখনো স্পষ্ট বুলি ফোটেনি। বু, দা, বা, আম এগুলো বলে থাকে। আমাকে দেখলে আম আম করে হাত বাড়িয়ে দেয়। সাহেবকে ডাকে বা। আমি যেতে গেলেই আমার মেয়ে আম আম করে ডাকলো। আমি তাকে বললাম, বসেন মা জননী, মহারাজের রাত বিরাতে চা খাওয়ার শখ হয়েছে, করে আনি। সাহেব আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। আমি মোটে পাতা দিলাম না। কিছুক্ষণ বাদে চা বানিয়ে কটাস করে রাখলাম টেবিলে। কৃপার দিকে তাকাতেই দেখি মেয়ে আমার কাণ্ড করেছে। সে হাগু করে সেই হাগু হাতে মেখে আগ্রহ ভরে দেখছে। ভাগ্যিস ওয়াল খুলতে রেখে গিয়েছিলাম। এদিকে আমার সাহেবের খেয়াল নেই, তিনি যে কিছু একটা খুঁজছেন। আমি এসে চেঁচিয়ে উঠলাম, আপনি ওর দিকে দেখবেন না? দেখুন মেয়ে কী করেছে। সাহেব তাজ্জব হয়ে মাথা তুলে তাকালেন। এরপর কৃপাকে দেখতে তিনি বিছানা তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে বাঁচাতে কিছু বলতেও পারলেন না। আমার মাথায় আগুন জ্বলল। কী অবস্থা! আর আমার মেয়ে আমাকে দেখে হাসছে। নিচের চোয়ালে দাঁত উঠবে উঠবে ভাব। এখন হাসলে তো সুন্দর লাগে, কিন্তু আমার মন গলল না। সে রাতে গরম পানি করলাম, মেয়েকে দ্রুত হাতে পরিষ্কার করলাম। ওয়াল ক্লথটার অবস্থা করুন, ওই ফেলে দিতে হলো। এরপর পাউডার দিতে দিতে মেয়েকে বললাম, তুই দেখতে খুব সুন্দর, কিন্তু স্বভাব চরিত্র কিছু সুন্দর না, একেবারে বাপের মতো। সাহেব আমার দিকে আর চোখে তাকালেন। আমি বেশ টের পেলাম তার চাহনি। পাতা দিলাম না, একেবারে মনে দাবানো জ্বলছে। এত পাতা দিতে পারবো না। মেয়েকে দুধ খাইয়ে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। মাশাআল্লাহ, ঘুমন্ত কৃপাকে দেখলে মনে হয় আমি একটা অমূল্য রত্ন পেয়েছি। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমি। কৃপাকে বালিশে শুয়ে মশারি টাঙাতে যাব, অমনি টের পেলাম আমি মাটিতে নেই। আমাকে রীতিমতো তুলোর বস্তার মতো কাঁধে তুলে নিয়েছে। আমাকে কাঁধে তুলে তিনি বসালেন টেবিলের ওপর। তার এমন কাছে আমি রীতিমতো হতভম্ব। তিনি আমার বিষয়কে বুড়ো আঙুল দেখিয়ে আমার দুপাশে হাতে ব্যারিকেড দিলেন। আমার দিকে ঝুঁকে এসে গাঢ় স্বরে শুধালেন, কী হয়েছে? মটকা এত গরম কেন? নকটামি না করে ঝেড়ে কাশ। সাহেবের কথায় আমার দৃষ্টি স্থির হলো। বহু সময় তার দিকে তাকিয়ে রইলাম। কি ভাবলেছেন চেহারা, যেন কিছুই বুঝেন না। তার তো আগে বোঝার কথা। আমার দগ্ধ হৃদয়ের খোঁজ যেন সে না জানে, তার উপর রাগ করে কী লাভ। আমি চোখ সরিয়ে নিলাম। আমার গলা ধরে এলো, কথা বলতে ইচ্ছে হলো না। সাহেব আমার চোয়ালটা ধরে আমার মুখ তার দিকে ফেরালেন। আমার চোখে চোখ রেখে বললেন, বলতে বলেছি না কী সমস্যা? আমি সাথে সাথে ক্ষিপ্র স্বরে বলে উঠলাম, ওই মহিলার সাথে কি সম্পর্ক ছিল আপনার? কোন মহিলা? এবার যেন নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তার পাঞ্জাবি কলার ধরে নিজের দিকে টেনে খুবই ফেঁচে পড়ে বললাম, বুঝতে পারছেন না? ন্যাকাশ আছেন? নকটা তো আপনি। সত্যি করে বলেন, প্রেম করতেন ওই মহিলাটাকে? কি মনে হয় আমি প্রেম করতাম? কি নির্লিপ্ত ভঙ্গি! আমার গলা ধরে এলো। প্রায় কাঁদো কাঁদো সরে অধৈর্য হয়ে বললাম, তো কি করতেন শুনি? ডুগডুগি বাজাতেন? লায়লা মজনুর প্রেম ছিল। আহা কি সুন্দর! আমার বরের প্রেম ছিল আমি জানি না। ওরা বাড়িয়ে বলেছে আমাদের মধ্যে প্রেম ছিল না। তো কী ছিল? আমার চোখ টলমল করছে।
ক্ষোভে গলা কাঁপছে। সাহেব স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীর স্বরে বললেন, রূপসা আমাকে পছন্দ করতে এতটুকুই। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। আর আপনি ভালোবাসতেন? সাহেব একটা হাসলেন মৃদু। আমার কপালে এসে পড়া চুলগুলোকে যত্নে কানের পেছনে দিয়ে বললেন, এই ভালোবাসার জিনিসটা কি? খায় না মাথা দেয়? আমি তার হাত সরিয়ে দিলাম। ক্ষিপ্র স্বরে বললাম, মজা করবেন না, মোটেই মজা করবেন না। এবার বুঝেছি কেন আমি আপনার যন্ত্রণা। আমার সাথে কেন দুটি মিষ্টি করে কথা বলা যায় না। আমি আসলে ওই মহিলার বিরহ সহ্য করতে পারেননি, তাই আমাকেও আপনার অপছন্দ। সাথে সাথে খ্যাক করে উঠলেন সাহেব। এই তোমার মনে হয় আমি কারোর বিরহে 10 বছর হ্যান্দানো মানুষ? আমাকে 2.5 বছর দেখে একবারও মনে হয়েছে আমার মনে এত পুলক? কথা সত্য, এই খাসটার লোকের মনে মোটেই পুলক নেই। নয়তো 2.5 বছরে কি একবারও বলা যায় না, কারণ তুমি অনেক সুন্দর? আমি চোখ সরিয়ে নিলাম। তিনি আবার আমার দিকে ফেরালেন। এবার তার দৃষ্টি নরম হলো। গাঢ় স্বরে বললেন, মানুষের গল্প বানিয়ে মজা লাগে, তাই বানায়। আমার সাথে রূপসের সম্পর্কটা শুধু বন্ধুত্বের ছিল। হ্যাঁ, উপাস থেকে বেশ তীব্র হাড় ভাঙ্গা প্রেম ছিল হয়তো, কিন্তু বড় লোকের মেয়েরা মধ্যবিত্ত ছেলেদের সাথে শুধু প্রেম করতে পারে। যেই দায়িত্বের পাহাড় দেখে অমনি সুরসুর করে পালিয়ে যায়। রূপসা যে দেখলো আমার ওপর আমার অসুস্থ বাবা, একটা অসহায় মা, দুটো ভাই বোন যারা নিজের পায়েও দাঁড়ায়নি, ও ভয় পালালো। প্রেম বা ভালোবাসার যে আখ্যায় দাও না কেন, তার জানালা দিয়ে সোজা পানাপুকুরে। আমি ধীরস্বরে বললাম, আপনি তাকে আটকাননি? আবার এসবে যায় আসে না। কোনো মানুষ চলে যেতে চাইলে যাবে, তার মর্জি। আমি পা ধরে বসে থাকবো নাকি? আমার তাকে আটকানোর কি ঠেকা? তাহলে আমি চলে গেলেও আমাকে আটকাবেন না? এবার সাহেবের দৃষ্টি বদলালো, ভ্রু কুঁচকে গেল, দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেল। অতঃপর কঠিন ধমক দিয়ে বললেন, তুমি আর ওই রূপসা এক? এই, তুমি কি অন্য মানুষ? তুমি আমার জ্ঞাতা পেয়ারা, ওয়ান পিস। তাই যেতে চাইলে যেতে দিচ্ছি কে? মাথার পোকাগুলোকে একটু বিশ্রাম দাও। আলতু ফালতু যত সব যন্ত্রণা নিয়ে বসে থাকবে। ধ্যাত, কৃপা করে এবার কি মটকা ঠান্ডা হলো? আমার মটকা ঠান্ডা হলো না, বরং আরও দমবন্ধ করা অনুভূতিতে মনটা তরল হয়ে গেল। নিজেকে আটকাতে পারলাম না। হু হু করে কেঁদে উঠলাম। এখন রূপসা সাহেবের জীবনে কোথাও নেই, কিন্তু একটা সময় হয়তো ছিল, যা এখন সাহেব স্বীকার যাচ্ছে না। হয়তো রূপসা তার দায়িত্বের ভরা কাঁধের পাশে দাঁড়ালে গল্পটা ভিন্ন হতো। আমাকে কাঁদতে দেখে সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, হতাশ গলায় বললেন, এই কারণে আমার গ্যাদামে বিয়ের শখ ছিল না। আজ তো একটা যন্ত্রণা ঘাড়ে উঠেছে। এদেরকে ক বললে কলিকাতা বোঝে, কলাও হয় কতে। এই কাঁদো কেন? আমার ইচ্ছে আমি কাঁদবো। আমার কষ্ট হচ্ছে, আমার ঈর্ষা হচ্ছে। হয়তো রূপসা আপনার ভালো রূপ দেখেছে, যা আমার ভাগ্যে নেই। আমি সেই মোয়ামিন সরকারকে হয়তো কখনো দেখতেই পারবো না। আমি পারবো একটা হুকুমকে। আমার কথা শুনে হুট করে হেসে ফেললেন সাহেব। আমার চোখ মুছিয়ে গালে চুমু খেলেন, মাথার চুলগুলো হাত বুলিয়ে বললেন, আমার সবচেয়ে ভালো রূপ কেবল আমার পেয়ারার জন্যই বরাদ্দ। এর চেয়ে ভালো রূপ আমি দেখাতে পারবো না। রিয়ালিটি মেনে নাও। এখন কি সারা রাত এই ফ্যাশফ্যাশানি হবে? আমার অসহ্য লাগে এই ফ্যাশফ্যাশানি। উনি হাসলেও আমি পাগলের মতো কাঁদছি। তিনি আমাকে চুমু খাচ্ছেন। আমি একটা সময় তার হাত ধরে বললাম, আমাকে ভালোবাসেন তো? তিনি স্থির গাঢ় দৃষ্টিতে তাকালেন আমার দিকে। দৃষ্টিতে কাঠিন্য ছিল না, ছিল শুধু নীরব কিছু কথা, যা ওই বয়সে আমি ধরতে পারিনি। কিছু বলতে হয়তো, কিন্তু সময় পেলে কই। অমনি কৃপা চিৎকার করে কেঁদে উঠল। তাই আমার গালে হালকা কামড় দিয়ে বললেন, যাও, আমার পাট্টু কাঁদে। আমি অসহায়ের মতো চাইলাম। সেদিন আমার মনটা স্থির হলো না, কারণ আমার সাহেব সোজা বাংলা বলতে পারেন না। রূপসা কাহিনী পরে আমার কাছে খোলসা হলো। রূপসা আপু ছিলেন বড়লোক দুলালি, দেখতেও ছিলেন অলি সুন্দরী। সুতরাং ক্যাম্পাসের ছেলেদের হৃদয় ওখানেই বধ। তার পায়ের কাছে নিজেকে লুটিয়ে দেওয়া যেন খুব সামান্য বিষয়। অথচ আমার সাহেব ছিলেন নির্লিপ্ত। তার নির্লিপ্ততা রূপসা হকের কৌতূহলের কারণ। সেই কৌতূহল থেকে আকর্ষণ, আর তা থেকে হৃদয় হারানো। প্রথমে বন্ধুত্বের বাহানা, তারপর মায়া ফেলানোর প্রচেষ্টা। কৃপাধারী হুতুম তখন নির্লিপ্ত, ফলে বিষয়টা অনেকটা জেদি ছিল। যেখানে এত পুরুষ রূপসা হকের হাসিতে প্রাণ দেয়, ভাব সেখানেই পুরুষ এত নির্লিপ্ত কেন? তবে সেই জেদ বেশিদিন টেকসই হলো না, যখন জানলেন আমার সাহেব কোনো বিশেষ পুরুষ নয়, একজন নিতান্ত মধ্যবিত্ত পুরুষ, যাকে 23 বছর থেকে পুরো সংসারের দায়ভার নিতে হয়েছে। এই পুরুষদের পাশে দাঁড়ানোর মতো সাহস রূপসা হকের হলো না, তাই প্রেম পরিণতি পেল না। এটা অবশ্য জেনেছে সাহেবের এক বন্ধুর থেকে, ফলে আমার মন শান্ত হলো। আমার কৃপাধারী হুতমের পক্ষে প্রেম অসম্ভব।
বাচ্চার মা হওয়া এভারেস্টের থেকে কঠিন কাজ। এই কাজটা কৃপা আমাকে হাড়ে হাড়ে বোঝালো। কৃপা যতটা বড় হচ্ছে মেয়েটা তত বেশি দস্যু হচ্ছে। মেয়েটি হাঁটতে পারা মানে আমার মাথার চিন্তার পাহাড় ধীরে ধীরে লম্বা হচ্ছে। হাতের কাছে কিছু রাখাই বিপদ। তবে আমার থেকে বেশি বিপদে আছেন সাহেব। মেয়ে আমার পিকোসের ছোট নাতনি। সাহেবের কাপড় চোপড় দেখলেই সে বেশি আঁকাবুকি করে। মনে আছে একদিন সাহেবের সাদা শার্টে কলম দিয়ে দাঁড়িয়ে দফা রফা করে দিল। সাহেব শার্ট বের করেছিলেন অফিসে পরবেন বলে। রান্না করছিলাম, এর মধ্যে সাহেবের হুঙ্কার, পেয়ারা পেয়ারা। আমি ছুটে এসে দেখি আমার মেয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, আর সাহেব কোমরে হাত দিয়ে ক্ষুব্ধ চোখে শার্ট হাতে দেখছেন। তার মুখ লাল হয়ে আছে। আমি তাদেরকে হাসতে হাসতে বললাম, বকুন বকুন, বলুন যন্ত্রণা চলসব। সাথে সাথে আমার দিকে কঠিন চোখে তাকালেন সাহেব। কৃপার বকাটা আমার খেতে হলো। আমার গাল জোরে টেনে বললেন, যেমন মাতার তেমন মেয়ে। এই শাস্তি তুলে রাখলাম, সুদের আসলে আমি নেব। কিভাবে? আজকে রাতে পার্ট 2 এর মায়ের সাথে ঘুমাবো। আমার গাল লাল হয়ে গেল। বুঝতে বাকি রইল না কি বোঝাচ্ছেন। এই লোকটার আজ কৃপা পাওয়ার শখ। সেই সময় শাহনেওয়াজ সাহেব এবং মিষ্টি আপু আমাদের বাড়িতে আসলেন মিষ্টি হাতে। অতঃপর জানলাম মিষ্টি আপু মা হতে চলেছেন। আমাদের ঘর যেন সুখে টইটম্বুর। কিন্তু সুখ চিরকাল কি থাকে? সুখের সাথে বিপদও আসে ধীরে পায়ে।